জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য আজকে আবারও আপনাদের সামনে জ্যোতিষতন্ত্র নিয়ে এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে থাকবে সন্তান অবাধ্যতা থেকে কিভাবে রেহাই পাবে। সন্তানের নাম শুনলে আমাদের কিন্তু অঙ্গীকার ভাব অনুভূতি হয়, কারণ আমরা কোথাও না কোথাও গিয়ে সন্তানের ভিতর দিয়ে আমাদের স্বপ্ন পূরণ, সন্তানের স্বপ্ন পূরণেই আমাদের জীবনের সব থেকে বড় লক্ষ্য, সেটাকেই কিন্তু আমরা আমাদের প্রাধান্য হিসেবে আমরা মেনে নিয়েছি। সন্তান অবাধ্য হয়ে গেলে বাবা মায়ের যে কি বিভ্রান্তি হয়, সেটা যাদের হয়েছে তারা ছাড়া এই অনুভূতি কিন্তু কেউ বোঝাতে পারবে না। আর এই অবাধ্য সন্তান থেকে কিভাবে রেহাই পাবেন তার মোক্ষম উপায় আজকে আমি বলে দেব। কিন্তু উপায় শোনার আগে জানুন, সন্তান অবাধ্য হলেই তাকে বাধ্য করার চেষ্টা করবেন না, কারণ হিত বিপরীত হতে পারে, বড় কোনো সমস্যাও ঘটতে পারে। আর তার একটাই কারণ যে আপনি জানেন না আপনার সন্তান অবাধ্য কি কারণে হয়েছে। যতক্ষণ না কারণ জানছেন ততক্ষণ কিন্তু সমাধান করা উচিত নয়, বা সমাধান করলেও তার কিন্তু সঠিকভাবে সমাধান হবে না। আমাদের জ্যোতিষ জগতের যে বিশেষ 9টি গ্রহ আছে, সেই 9টি গ্রহের অন্যতম গ্রহ চন্দ্র, অন্যতম গ্রহ রাহু, শনি এবং মঙ্গল। একজন পড়ুয়া স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ 5টি গ্রহের অবস্থান পর্যাপ্ত থাকা দরকার। সমস্ত গ্রহের অনুকূল সেই সময় তার প্রয়োজন আছে, কিন্তু বিশেষ 5টা তার রানিং টাইমে প্রয়োজন। একটা হচ্ছে মঙ্গল, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে বৃহস্পতি। মঙ্গল, রাহু, চন্দ্র, শনি, বৃহস্পতি। কেন এগুলো প্রয়োজন? প্রথম গ্রহই হচ্ছে শনি। যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে প্রত্যেকের কাছে একটা কথা শোনা যায়, আমার সন্তান এরকম ছিল না, আগে খুব ভালো পড়াশোনা করত, আগে পড়াশোনার প্রতি মনোযোগ ছিল, আগেও এত রেগে যেত না, এখন কথায় কথায় রেগে যায়, ওর মন স্থির নেই। কেন? কেন আপনার সন্তান আগে ভালো ছিল আর এখন খারাপ হলো? কেন আপনার সন্তান আগে পড়াশোনার প্রতি মনোযোগ ছিল, এখন মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে? কেন আপনার সন্তান আগে নিজের থেকে পড়াশোনার কথা ভাবতো, কিন্তু এখন পড়াশোনার জন্য আপনাকে প্রতিনিয়ত জোর করতে হচ্ছে? সর্বপ্রথম যদি আমি অবাধ্য সন্তানের লক্ষণগুলো বলি তাহলে মনে হয় ভালো হয়। বলছে অবাধ্য সন্তানের প্রথম লক্ষণ কি? চন্দ্র বললাম না, তো চন্দ্র মাইন্ডকে কন্ট্রোল করে। আমরা কি ভাববো, কতটা রাখবো, রাগ কতক্ষণ থাকবে, মনে কতটা থাকবে, সেটা চন্দ্রের উপর নির্ভর করে। সমস্ত রাগ, জেদ, তাপ সব চন্দ্রের উপর নির্ভর করে। আর এই চন্দ্র মানুষকে, চন্দ্রের নেগেটিভিটি মানুষকে লেজি তৈরি করে দেয়। তাই অবাধ্য সন্তানের প্রথম ভাব হচ্ছে সকালের 6টার জায়গায় কখনো 9টা, কখনো দুপুর 12টা বেজে যাবে, আপনার সন্তান নিশ্চিন্তে ঘুমাবে। আপনার কোনো আদব কায়দা কানুন জোর তার উপরে চলবে না। আপনার সন্তান যখন অবাধ্য হবে দেখবেন গুরুজনদের প্রচন্ড পরিমাণে অবহেলা করছে। বলেছিলাম বৃহস্পতি রাহু, মানে বৃহস্পতি গুরু কারক গ্রহ, রাহু চণ্ডাল কারক গ্রহ। দুই গ্রহের একসঙ্গে অবস্থান থাকলে গুরু চণ্ডাল দোষ হচ্ছে। যে সমস্ত জাতক বা জাতিকার গুরু চণ্ডাল দোষ আছে তারা কি করবে, পরিবারের কোনো সিনিয়র বা বাইরের, পরিবার হোক বাইরের হোক, কোনো সিনিয়র গুরুজন ব্যক্তিদের মানবে না, তাদের সঙ্গে তর্ক বিতর্ক হবে, তাদের প্রত্যেকটা কথায় নিজের যুক্তি দেখিয়ে অমিল করে দেবে। তাহলে এক হচ্ছে লেজি ভাব, প্রচন্ড পরিমাণ আলসেমি ভাব, মানে আপনি ঠেলে দিচ্ছেন, 2 কদম যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, আবার আপনি ঠেলে দিলেন, আবার 2 কদম যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। নিজস্ব যে দায়িত্ববোধ, বয়সের সঙ্গে সঙ্গে প্রত্যেকের আমাদের কিছু নিজস্ব দায়িত্ব কর্তব্যবোধ আছে, ভুলে যাচ্ছে আপনার সন্তান। ভুলে যাচ্ছে আপনার সন্তান যে আমার কি করা উচিত, কি করা উচিত নয়।
অনেক সময় এটা লক্ষ্য করা যায়, 14 বছরের মেয়ে স্নান করে তার ড্রেসটা বাথরুমে খুলেই রেখে আসে। নিজের মানে সবার বাড়িতে মনে করুন কাজের লোক নেই, তো সেই বাড়িতে দেখা যাচ্ছে মা নানান কাজে তার ব্যস্ত, তো তারপরেও সে ড্রেসটা খুলে বাথরুমে রেখে আসে। চন্দ্রের কারক, যে তাকে তার দায়িত্ববোধ ভাবাতে দেয় না, এবং তীক্ষ্ণ রাগ, ভয়ঙ্কর জেদি ভাব চন্দ্র। এই যে এতগুলো কারক, এতগুলো বৈশিষ্ট্য চন্দ্রের কারণে ঘটে, চন্দ্রকে বাদ দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় কথা কি, রাহু। রাহু অত্যাধিক আধুনিক ভোগ বিলাসিতা। শুক্রের অবশ্যই এখানে এফেক্টের ব্যাপার রয়েছে, কারণ ভোগ বিলাস মানেই শুক্র, ভোগ বিলাস মানেই শুক্র। তো সাত্ত্বিক ভোগও আছে, তামসিক ভোগও আছে। রাহুর সঙ্গে যখন এফেক্টেড হয় তামসিক হয়, মঙ্গলের সঙ্গে যখন এফেক্টেড হয় তামসিক হয়। যদি বৃহস্পতির সঙ্গে থাকে বা বুধের সঙ্গে থাকে, সেক্ষেত্রে রবির সঙ্গে থাকে, সাত্ত্বিক ভাব হবে। গ্রহের উপর নির্ভর করছে যে শুক্র কোথায় কার সঙ্গে কি অবস্থান করছে, তারপরে কিন্তু একটা নির্ভর করে। যেমন দেখুন, একটা সিম্পল ব্যাপার, আমরা সবসময় মিসগাইড করে একটা জিনিস ভাবি যে বৃহস্পতি মানে ধন দৌলত ঐশ্বর্য। আচ্ছা, বৃহস্পতি কি শুধু ধন দৌলত ঐশ্বর্য? আমি এর আগেও এই বিষয় নিয়ে অনেকবার বলেছি, না, বৃহস্পতি সর্বোত্তম ভাবে বা সর্বপ্রথম ভাবে ধন দৌলত ঐশ্বর্য নয়। আপনার ভাবনাতে ভুলটা সঠিক হবে না। অনেকে ভাবেন, আপনার ভাবনাতে দেখবেন অনেকে বৃহস্পতিবার দিন নিরামিষ খায়। বৃহস্পতিবার দিনকে আপনি লজিক্যালি ভাবে নিরামিষ খেলে স্বাস্থ্য, আমি সাত্ত্বিক খাবার খাই, আমাদের খাবারটা প্রসাদাম। আমরা কোনো খাবার ওরকম ভাবে খাই না। আমাদের যা কিছু খাওয়ার হয় সেটাই ভগবানকে উৎসর্গ করা হয়, মহাপ্রসাদ হয়, তারপর আমরা সেটা পাই। এইবার ব্যাপার হচ্ছে, আমাদের মনের স্বাদের জন্য তো সব দিলে হবে না, আমাদের মনে যেটা স্বাদ হচ্ছে সেটা দিলে হবে না। সাত্ত্বিক ভাব, তামসিক ভাব দুটো কিন্তু আলাদা আলাদা রয়েছে। গ্রহের বৈশিষ্ট্য ছাড়াও, মানে গ্রহের বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে, কিন্তু এখানে চন্দ্র গ্রহের বৈশিষ্ট্যের এক বিশেষ ভূমিকা আছে, আর বৃহস্পতি গ্রহের এক বিশেষ ভূমিকা রয়েছে। বৃহস্পতি সর্বোত্তম ভাবে, প্রথমেই বৃহস্পতির অবস্থান হচ্ছে বৃহস্পতি গুরু। বৃহস্পতি গুরু, আমরা অনেকগুলো দীক্ষা মানে কিন্তু গুরু কানে মন্ত্র দিয়ে দিল, এটা দীক্ষা ঠিক নয়। দীক্ষা মানে দিক নির্ণয়কারী ব্যক্তি। দীক্ষা মানে দিক নির্ণয়কারী ব্যক্তি আপনার দিক নির্ণয় করছে, আপনি এই পথে হাঁটুন, আপনি এইভাবে হাঁটুন, আপনি এইভাবে চলুন। কোথায় পৌঁছাবেন? ঈশ্বরের কাছে। ঈশ্বরের সন্নিকটে যাওয়ার জন্য যে দিক প্রেরণ করে তিনি দীক্ষা গুরু। আর সমাজে চলতে গেলে যে হিসাব, সেটা শিক্ষা গুরু, শিক্ষা দেয় না বিভিন্ন প্রকার। তাহলে বৃহস্পতির প্রথম স্থানই হচ্ছে বৃহস্পতি গুরু, বৃহস্পতি শিক্ষা, বৃহস্পতি দীক্ষা, বৃহস্পতি যাগ, বৃহস্পতি যজ্ঞ, বৃহস্পতি তপস্যা, বৃহস্পতি সংস্কৃত, বৃহস্পতি সমস্ত কিছু শিক্ষার অনুকূলত্ব বৃহস্পতি। এক বৃহস্পতিকে অগ্রাহ্য করে শিক্ষা আগতে পারে না, তাই তিনি দেবগুরু বৃহস্পতি নামে খ্যাত। অতএব বৃহস্পতি গ্রহ যদি লক্ষ্মী মন্তা ভাবে ভাবেন, অবশ্যই ভাবুন, সেটা পরে, তার আগে বৃহস্পতি গুরু কারক গ্রহ। তাহলে গুরু মানে বৃহস্পতির একটা বিশেষ ভূমিকা রয়েছে, চন্দ্রের ভূমিকা তো বললাম। রাহু মানে শাস্ত্রের একটা বিধান আছে, আমি বারবার কথাটা বলি, কারণ বারবার বলি যে আপনারা যাতে এই জিনিসটাকে বোঝেন যে মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করাই ভুল। আপনি একটা মানুষের খুব ভালো চেনেন, জানেন, বোঝেন, সে মিথ্যা কথা বলে সেটাও বোঝেন, বিপদে পড়ে এমন করে এসছে, আপনি তাকে সাহায্য করেছেন, এখন সাহায্য করে আপনি বিপদে পড়ে গেছেন।
আপনি জানতেন যে এই মানুষ মিথ্যা কথা বলে, একে সাহায্য করা মানে নিজের বিপদকে ডেকে নিয়ে আসা, তারপরেও সেই ভুল আপনি করেছেন। তারপরেও আপনি সেই ভুল করেছেন কেন? তার প্রধান কারণ রাহু গ্রহ আপনাকে দিয়ে ভুল করিয়েছে। সোজা মানুষ যখন রাস্তা দিয়ে যায়, তার সামনে কোনো গাড়ি আসলে কি ভাববে? যে আমার সামনে গাড়ি আসছে, আমি সাইড দিয়ে সরে যাই। গ্রহ সেই মুহূর্তে তার ভাবনা নষ্ট করে দেবে, তাকে সেই গাড়ির সামনে দিয়ে যেতে বাধ্য করাবে। পরিবারে কারোর নেশার সঙ্গে দেখাশুনো হয় না। 18-19 বছরের একটা ছেলে, এরকম কোনো নেশা নেই, সে করছে না, রাহু। তাহলে অবাধ্য সন্তান যখন প্রচন্ড তীক্ষ্ণতা হারে, বাবা মায়ের কথাবার্তা শুনছে না, বাবা মায়ের প্রতি তীক্ষ্ণ রূপ ধারণ করছে, লেজি ভাব হয়ে গেছে, কোনো প্রকার দায়িত্ব কর্তব্য করছে না, পড়াশোনা স্টপ করে দেওয়ার পর্যায়ে রয়েছে, ঠিক এরকম পর্যায়ে যারা রয়েছেন, ভেবে নিয়েছেন আপনার সমস্ত চেষ্টা ফেল, কোনো চেষ্টা আপনার সন্তানকে আপনার বাধ্য করাতে পারছে না, আপনার কথা শোনাতে পারছে না, তাদের জন্য বলছি, আমি দীনেশ আচার্য কামাখ্যার বিশেষ মায়াঙ্ক তন্ত্রে কাজ করি। আর এই মায়াঙ্ক তন্ত্র এতটা শক্তিশালী যে মায়াঙ্ক তন্ত্র পারে আপনার সেই অবাধ্য সন্তানকে পুনরায় আপনার বাধ্য করার। পুনরায় আপনার সেই সন্তান আপনার বাধ্য হবে, আপনার সমস্ত রকম কথাবার্তা শুনে চলবে, আপনার অদূরের সেই ভবিষ্যৎ স্বপ্ন পূরণের একমাত্র অঙ্গীকার যে সন্তান মানে কোনো ভুল পথে পরিচালিত হয়েছিল, পুনরায় সঠিক পথে চলতে বাধ্য হবে। আপনার মনো ইচ্ছা পূরণ হবে এই সন্তান মনন ক্রিয়া করলে। কিন্তু আজকে প্রশ্ন আসছে, যখন আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, তো আপনি অবাধ্য মানে তো কথাবার্তা শুনছে না, তো আপনার সন্তানের জন্য যদি কোনো রেমেডির প্রয়োজন হয়, কিভাবে দেবেন সেই রেমেডি? দিতে পারবেন না। কারণ যে সন্তান অবাধ্য, না সে আপনার কথা শুনবে, না আপনি কোনো নীলা পলা চুনি মুক্তা যাই দেবেন কোনো কিছু ধারণ করবে, না কোনো কবচ ধারণ করবে। তাহলে কি আপনার প্রতিকার সম্ভব নয়? চিন্তিত আছেন। ঠিক এইরকম পজিশনে যারা ভাবছেন যে আমার সন্তান অবাধ্য হয়ে গেছে, কোনো প্রতিকার দেয়া যাচ্ছে না, তাহলে কি আমার সমাধান হবে না? ব্যাপারটা কিরকম হয়, মনে করুন 16-17 বছরের একটি মেয়ে কোনো সম্পর্কে জড়িয়ে গেছে, বা 16-17 বছরের কোনো একটি ছেলে সম্পর্কে জড়িয়ে গেছে। এখন তাকে যদি একটা রাস্তা থেকে আগাছা তুলে নিয়ে এসেও তার বিছানায় ফেলে দেওয়া যায়, বাড়িতে আগুন লাগিয়ে দেবে, এরকম অশান্তি করবে, মানে তার মনের ভিতরে সবসময় হবে যে আমার ঠিক এই সম্পর্কের জন্য আমার বাবা মা কিছু করছে। পড়তে বলা তো দূরের কথা, সে যদি জানতেও পারে, আপনার বাড়ি আরো ডিস্টার্ব শুরু হবে। বা কখনো কখনো গ্রহের পরিস্থিতি খারাপ থাকার কারণে এই সময়ের জাতক জাতিকারা জীবনে বিভিন্ন ভুল পদক্ষেপ নিয়ে নেয়, বিভিন্ন আত্মঘাতীর পদক্ষেপ নিয়ে নেয়। তাহলে আপনি ভালো করতে গিয়ে বরং আরো খারাপ হয়ে যাচ্ছে, সেটা তো ঠিক নয়। কি করবেন সেই সময়? তাহলে তো যাদের এরকম পরিমাণে অবাধ্য হয়ে গেছে, তাদের কি কোনো প্রতিকার হবে না? উইথাউট রেমেডিতেও এই বিশেষ মায়াঙ্ক তন্ত্রতে এই দীনেশ আচার্য কাজ করে থাকে। সেটাও কোনো মৌখিক ভাব নয়। আমি দীনেশ আচার্য একমাত্র কলকাতার বুকে যে মায়াঙ্ক তন্ত্রে ক্রিয়া করি, এবং প্রত্যেকটা কাজে আমার গ্যারেন্টি থাকে। দেখুন, আমি প্রত্যেকটা কাজ নেয়ার আগে ভালো করে সে কাজ ছানবিন করে দেখি। যদি মনে হয় আমার দ্বারা কাজ সম্ভব, আমি ক্লিয়ার হ্যাঁ বলবো, যে কোনো কাজ হোক। যদি মনে হয় আমার দ্বারা কাজ হবে না, আমি ডিরেক্টলি না করব। তাতে আপনি সন্তুষ্ট হন অসন্তুষ্ট হন আমার কোনো ব্যাপার নয়। আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া পছন্দ করি না।
তারপরেও দেখুন, আমি ভগবান না, আমার হিসাবের পরেও যদি গন্ডগোল হয় হয় এক সিম্পল কেস কত উকিল আছে উদ্ধারই করতে পারে না। এক রোগের পিছনে এক ডক্টর একই জায়গায় 4 বার সার্জারি করে, সাফল্য পায় না। তারা কি ডক্টর শেখেনি? সেই উকিল কি ওকালতি পড়েনি? পড়েছে। তারপরেও কিছু ভগবানের ব্যাপার থাকে যেগুলো তারই ক্রিয়াধারা সব, তারপরেও একটা সমাধানের রাস্তা থাকে, আর সেই অনুযায়ী আমি কাজ করি এবং আমার কাজের প্রতি আমার ফুল কনফিডেন্স আছে বলেই কিন্তু আমি লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি। তবে কাজ প্রতিদিন হয় না, কাজের নির্দিষ্ট যোগ বা দিন থেকেই হয়। অবাধ্য সন্তান পুনরায় যখন বাধ্য হবে, পুনরায় দেখবেন তার ভিতর থেকে লেজি ভাব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পুনরায় পড়াশোনার প্রতি মনোযোগ আবার তৈরি হচ্ছে, পুনরায় আপনার কথাবার্তা শুনতে শুরু করেছে, পুনরায় আপনার সন্তানের সেই অদূরের ভবিষ্যৎ পূরণের পথেই সে চলা শুরু করেছে। নির্দিষ্ট যোগে যদি নির্দিষ্ট ক্রিয়া সঠিক সময় আর সঠিকভাবে করা হয়, তাহলে এই পূর্ণতা ফল পাওয়া যায়। আর এই পূর্ণতা ফলের এক বিশেষ দিন আসতে চলেছে, আগামী কৌশিকী অমাবস্যা। দেখুন, অমাবস্যার নিমিত্তর সময় আমাদের তো বিভিন্ন সাধন আমরা ভাবে থাকি, তো সেটার জন্য তো আমরা সব ক্রিয়া করতে পারি না, করিও যদি অমাবস্যার পরে কিছু ক্রিয়া আমরা করি অবশ্যই। কিন্তু ভাদ্র মাস আর কৌশিক অমাবস্যা আর তারাপীঠ মহাশ্মশান, এই তিনটে কিন্তু ভীষণভাবে রিলেটেড এবং ভীষণ মোস্ট পাওয়ারফুল দিন। আগের দিন অঘোর চতুর্দশী আরো গুরুত্বপূর্ণ। অতএব যাদের সমস্যা রয়েছে, সমাধান করাতে চান, দেখুন আমার কাছে কাজের এক বিশেষ সুযোগ রয়েছে। অন্ধকারে শুধু কাজ হয় না, যাদের শুধু সন্তানের দিক দিয়ে নয়, সমস্ত দিক দিয়েই যারা প্রেজেন্ট থাকতে পারবেন, একটাবার নিজে চোখে দেখুন কিভাবে হচ্ছে তন্ত্রক্রিয়া মহাশ্মশান তারাপীঠে, যে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। সঠিক সময়ে আপনাকে পৌঁছাতে হবে, সেই সঠিক সময় আছে কৌশিক অমাবস্যা। শুধু কৌশিক অমাবস্যাতে কাজ হয় তা নয়, ব্যতিক্রম দিন কৌশিক অমাবস্যা। একাদশ অমাবস্যার পরে এই দ্বাদশী অমাবস্যা একেবারে আলাদা, এই চতুর্দশী আলাদা, আর এই অমাবস্যা আলাদা। অতএব যারা কঠিন পর্যায়ে পড়ে আছেন, তারা যদি এই যোগে যোগাযোগ করেন, 100% কিন্তু সমাধান পাবেনই পাবেন, তার মৌখিক নয় লিখিত গ্যারান্টি থাকবে। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, ভাবছেন জ্যোতিষের কাছে গেলে প্রচুর অর্থের প্রয়োজন থাকে, অর্থ ছাড়া হয়তো প্রতিকার সম্ভব হচ্ছে না, তাদেরকে বলবো নদিয়া জেলার হরিণঘাটা তোমার গৃহমন্দির প্রত্যেক রবিবার, যদি অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, দ্বাদশী না থাকে, আমি সেদিনগুলো থাকি, একটাবার ফোন করে যোগাযোগ করুন। আমার বাবা মায়ের আদেশ, স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে যাতে তাদের সমস্যার সমাধান করে। দেখুন, আমি কিন্তু এটা বলবো না যে আগে কাজ পরে মূল্য, এরকম ভাওতাবাজি কথা আমি ঠিক বলা পছন্দ করি না, বা যারা বলে তাদেরকে আমি পছন্দও করি না, আমি ডাইরেক্ট ভাওতাবাজি বলি। শাস্ত্র নিয়ে তুমি চলছো, শাস্ত্রের বিধানই তুমি মানবে না? শাস্ত্রে বিধান আছে যে দক্ষিণান্ত ক্রিয়া ছাড়া কোনো ক্রিয়া সম্ভব নয়। আপনি মনে করুন বাড়িতে রক্ষাকালী পুজো করেছেন, বিশাল ধুমধাম করে, বিশাল মানুষকে খাওয়া দাওয়া দিয়ে পুজো করেছেন। যদি আপনি আপনার বাড়ির যে পুরোহিত আপনার বাড়িতে সেই রক্ষাকালী পুজো করেছে, মনে করুন আপনার খুব কাছের মানুষ, সে দক্ষিণে দক্ষিণে নিল, মানে দিলেন না, তাকে বিন্দু মাত্র ফল পাবেন না সেই পূজার, কারণ বিনা দক্ষিণাতে কোনো ক্রিয়া আপনার ভালোর জন্য লাগতেই পারে না। তাহলে কোন মূর্খ, কোন অজ্ঞ কি বলে, আগে কাজ পরে মূল্য। কিন্তু তাদের কাছ থেকে যখন ক্লায়েন্ট গুলো আমাদের কাছে আসে, আমাদের কাছে এসে বলে, আমি তো শুনেই অবাক, মহারাজ আমার কাছ থেকে 25,000 নিয়েছে, মহারাজ আমার কাছে 30,000 নিয়েছে, মহারাজ আমার কাছে 10,000 টাকা নিয়েছে। আমি মিথ্যা কথা বলছেন তো আপনারা? বলছে না, মিথ্যা কথা নয়, দেখুন আমার কাছ থেকে নিয়েছে, আমাকে এই জিনিস দিয়ে। তার মধ্যে উনি তো বলে যে মানে কোথায় গেছিলেন, বলছে অমুকের কাছে গেছিলাম।
সে আগে বলেছে মানে টাকা নেবে না, আগে কাজ করবে তারপর টাকা নেবে, তো এখন বলছে টাকা দিতে হবে। আমি তখন দেখছেনই গিয়ে কথা দুরকম হয়ে যাচ্ছে, তারপরে কাজ করেছেন, দোষ তার নয়। সে 100% রাইট আর আপনি 100% রং। সঠিক ব্যক্তি নির্বাচন করুন, সঠিক সময় সঠিকভাবে কাজ করান, 100% সমাধান কিন্তু অবশ্যই হবে। তবে যে কোনো জ্যোতিষের কাছে যাবেন, মাথায় রাখবেন শুধু জ্যোতিষগত গ্রহের ছক, রাশির বৈশিষ্ট্য, রাশির উচ্চস্তর নিচ্চস্তর উপরেই কিন্তু ভাগ্য নির্ধারণ হয় না। কখনো কখনো কারোর তন্ত্র প্রয়োগে জোরপূর্বক ভাগ্য পরিবর্তন করা হয়। কখনো কখনো বাস্তুর দোষের জন্য যা ঘটার নয় তাও ঘটে। কখনো কখনো বাস্তুর দোষে হওয়া জিনিস আটকে থাকে, সঠিক সময়েও সঠিক জিনিসের কোনো সমাধান হতে চায় না। তাই পরিস্থিতি যেমনই হোক, সমাধানের জন্য একবার যোগাযোগ করতে হবে। প্রত্যেকটা কাজের কিন্তু 100% গ্যারান্টি পাবে। রত্ন হোক বা তাবিজ, কবচ হোক বা যন্ত্র, যদি সঠিক সময় সঠিকভাবে বিচার না করা হয় তাহলে কিন্তু তার সমাধান পাওয়া যাবে না। তা যারা যে চিন্তায় ছিলেন যে আমার সন্তান বা আমার বাড়ির কোনো সদস্যর জন্য, অনেক সময় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব চলছে, দেখা যাচ্ছে স্ত্রী স্বামীর উপরে কোনো ক্রিয়া করতে চায় বা স্বামী স্ত্রীর উপরে কোনো ক্রিয়া করতে চায়, কিন্তু তারা একে অপরকে কোনো প্রকার কোনো রেমেডি পড়াতে পারবে না, কোনো তাবিজ কবজ রত্ন নিতে পারবে না। বিভৎসভাবে চিন্তায় রয়েছে যে রেমেডি ছাড়া কি করে প্রতিকার করব, কি করে প্রতিকার হবে। তাদের জন্য বলছি, এই বিশেষ দিন বিশেষভাবে ক্রিয়া করে, চালান ক্রিয়া যদি করা হয়, মায়াঙ্ক ক্রিয়া যদি করা হয়, মায়াঙ্ক ক্রিয়া মানে এক বিশেষ মায়াজাল, যে কোনো প্রকার কঠিন সমস্যার যে ব্যক্তির উপরে করা হবে বা প্রয়োগ হবে, সেই ব্যক্তি যদি কোনো রেমেডি ব্যবহার না করে তারপরেও পরিপূর্ণ ফলে পাওয়া যাবে। দেখুন, মানুষের কাছে কিন্তু আপনি তাবিজ দিলেন কি কবজ দিল সেটা কিন্তু ফ্যাক্ট নয়। ফ্যাক্ট কি, আপনি যে সমস্যা নিয়ে এসছেন তার সমাধান, আপনি সমাধান চাইছেন। আমি তালপাতা গুজে দেব কি আমি পাটকাঠি গুজে দেব সেটা আমার পার্সোনাল ম্যাটার। আপনার সমাধান করাটাই হচ্ছে আমার কাছে প্রথম লক্ষ্য, এবং যে কোনোভাবে সেটা সমাধান করে দেব। যারা আসতে পারছেন না চেম্বারে, বহু দূরে আছেন, তাদের বলবো আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কন্ট্যাক্ট করে সমাধান করাতে পারেন। আর বাই ফোনের মাধ্যমে অনলাইনেও আপনি কনসাল্ট করাতে পারেন, এবং যে কোনো সমস্যার সমাধান বাড়িতে বসেই, যেখানে আপনি থাকেন সেখানে বসেই আপনি সমাধান পাবেন। তার এক বিশেষ উপায় কিন্তু আমাদের কাছে রয়েছে। সময় আগিয়ে যায়, তো আজকে আর বিশেষ কিছু নিয়ে আলোচনা করব না। আগামী দিনে অবশ্যই নতুন কিছু নিয়ে আলোচনা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। কোথা থেকে এসেছেন? আমি এসেছি আপনার হাওড়া ডিস্ট্রিক্টের বাগনান থানা থেকে। আচ্ছা, কতদিন ধরে আপনি আসছেন ওনার কাছে? আমি অনেকদিনই আসছি আপনার কাছে। আমার ছেলে যখন 7-এ পড়তো, এখন তো 12-এ পড়তো, সাবান দিকে যাচ্ছে। মানে 4-5 বছরের বেশি হয়ে গেছে। 5-6 বছর। এই যে এই টানা এত বছর ধরে ওনার কাছে আসছেন, যারা আসতে পারেননি তাদের জন্য আপনি কি বলবেন? না, আমি বলুন কাজ ভালো করেন, আসতে পারেন, এসে দেখতে পারেন। কারণ এই ব্যাপারটা সবাই তো বিশ্বাস করে না সেভাবে। এসে কাজ দেখলেই কাজ না, আপনি তো টানা 5-6 বছর ধরে আসছেন, আপনার বিশ্বাস কি বলছে? আপনার গলায় তো আমি সেই বিশ্বাসই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হয়। আমার ব্যক্তিগত অনেক কাজই হয়েছে। আমাদেরকে জোরের সাথে বলতে হবে যে আপনার কাজ হয়েছে। কাজ হয়েছে অনেক, আমাকে দেখে অনেকে এসেছে। আমি একজনের সঙ্গে এসেছি, আমার কাজ নেই, আমার বন্ধু এসেছে। আচ্ছা, মানে আপনার কাজ হয়েছে দেখে আপনার বন্ধু এসেছে। এরকমভাবে অনেক চ্যানেল হয়ে আমার অন্য আমি একটা জায়গায় থাকি, আমি হচ্ছে বাগনান নর্থ সার্কেলের টিচার। আচ্ছা, প্রাইমারি স্কুল। আপনার উপকার হয়েছে দেখে আপনার পরিচিত বন্ধু বান্ধব তারাও। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।